পরে এই দুইটা জিনিসের বেসিক বিল্ডার ক্লাস করে নিবা, কারণ একই ধরনের জিনিস বারংবার পড়ানো মানে সময় অপচয়। তোমরা এগ্রি করো কিনা বলো? কারণ এই জিনিসগুলো একবার পড়াইছি, বেসিক বিল্ডার ক্লাস, এগুলো ফ্রিতেও কিন্তু যায় নাই, তোমাদের পেইড গ্রুপে কিন্তু পড়াইছি এই জিনিসগুলা, তাই না? এই জিনিসগুলা তোমাদেরকে পেইড গ্রুপেই পড়াইছি, পেইড গ্রুপেই পড়াইছি। ওকে, এই জিনিসগুলা তোমাদেরকে পেইড গ্রুপেই পড়াইছি। ওকে, সো এইগুলা আমি যদি আবার পড়াই তাহলে এটা কিন্তু সময় অপচয়, ঠিক আছে? এর চাইতে ভালো তোমাদেরকে দুইটা কনসেপ্ট বেশি পড়াইতে পারবো, দুইটা ম্যাথ বেশি পড়াইতে পারবো। ওকে, অল রাইট। ওকে, সো চলো আমরা শুরু করে দেই। প্রথমত আমাদের ডিফারেন্সিয়েশন তো আমরা বুঝি, তাই না? মনে করো এই যে আমরা যদি এখান থেকে যাই, মনে করো এই যে তোমাদেরকে সিম্পল একটা জিনিস বলি, মনে করো এই জিনিসটা আবার একটু দেখে, ddx অফ মনে করো x টু দি পাওয়ার 5, তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n মানে কত? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? ddx অফ x টু দি পাওয়ার n মানে কি? nx টু দি পাওয়ার n মাইনাস 1। সো এমন যদি হয় ddx অফ x টু দি পাওয়ার 5 মানে কত? 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1। এই যে এখানে যেটা n, এখানে সেটা 5, তো 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1 তার মানে কি 5x টু দি পাওয়ার 4, ঠিক আছে? ওকে, তো এই হলো আর কি সবচেয়ে বড় কথা। আরেকটা জিনিস একটু দেখো, এই যে এই জিনিসগুলো আমরা করতেছি, এরপরে আসো, এরপরে আমি যদি এখন তোমাকে বলি ddx অফ মনে করো 5y সমান কত, তোমাকে যদি আমি বলি 5y কে ddx করো, বলো আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে এখানে কি কোনো x আছে? নাই। সো x এর সাপেক্ষে যদি এখানে কোনো x না থাকে তাহলে এই জিনিসকে আসলে ডিফারেন্সিয়েট করা পসিবল না, কারণ আমার এখানে অপারেটরটা হলো x। সো আমাকে যদি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে আমার x এর সাপেক্ষে এমন কোন টার্মকে করতে হবে যে টার্মের মধ্যে x আছে। সো এখানের মধ্যে যেহেতু কোনো টার্মে x নাই, সো এটা ডিফারেন্সিয়েশন কত? 0, কারণ x এর সাপেক্ষে আমি এটাই বললে এটা ধ্রুবক, তো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 হয়। ঠিক একই ভাবে আমি যদি এটা করি, বলো dy অফ 5x, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমি y এর সাপেক্ষে যদি x যুক্ত কোনো টার্মকে করি, ডিফারেন্সিয়েট হবে? হবে না, তার মানে কত? 0। এবার মনে করো আমি যদি এরকম করি ddz অফ 7x কিউব, তাও কত? z এর সাপেক্ষে z আছে এখানে? নাই, তার মানে কত? 0। এছাড়া আমি যদি এরকম করি, মনে করো ddz অফ 5x কিউব প্লাস 7y কিউব, তাও দেখো এখানে z যুক্ত কোনো টার্ম নাই। সো z যুক্ত কোনো টার্ম না থাকলে 0, মানে তুমি যার সাপেক্ষে করবা সেই তার সাপেক্ষে যদি ওই চলকটা তোমার ফাংশনে যদি অনুপস্থিত থাকে তাহলে তুমি কি করবা? সরাসরি 0 বসাইতে পারবা, 0। কথা ক্লিয়ার সবার? সবাই কথা বুঝতে পারছো কিনা বলো? আমি যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ওই চলক যদি আমার ফাংশনে উপস্থিত না থাকে তাহলে ওই চলকের ডিফারেন্সিয়েশন কত? ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত? 0, 0, ঠিক আছে? মানে ওই চলকের সাপেক্ষে যে জিনিসটাই থাকুক না কেন, চলকটা যদি ওই ফাংশনে উপস্থিত না থাকে তাহলে সেই ফাংশনটাকে কনস্ট্যান্ট ফাংশন হিসেবে কনসিডার করা হয়, এন্ড কোন ধ্রুব ফাংশনের অন্তরজ অলওয়েজ 0। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আন্ডা, হ্যাঁ আন্ডা, ক্লিয়ার সবার? সবাইকে বুঝাইতে পারছি? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো কিনা বলো তো? সবাই বুঝতে পারছো কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? সবাই কি বুঝছো? সবাই বুঝছো কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা বলো তো? সাউন্ড ঠিকঠাকই আছে? তুমি একটু তোমার মোবাইলের সাউন্ড বাড়াও, সুরাইয়া জাহান, একটু তুমি তোমার মোবাইলের সাউন্ড বাড়াও, ঠিক আছে? তো এতক্ষণ আমরা এই যে এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড এই জিনিসপাতিগুলো বলতেছিলাম, এগুলো আসলে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক আমরা এতদিন ধরে যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন শিখে আসছি, বা আমরা এতদিন ধরে যে ক্যালকুলাস গুলা শিখে আসছি, এগুলো দ্বিমাত্রিক। সো নিউটন তো বুঝো, নিউটন একজন বিজ্ঞানী, সো তার মানে সে শুধু দ্বিমাত্রিক ক্যালকুলাস নিয়ে পড়ে থাকে নাই, সে ত্রিমাত্রিক ক্যালকুলাসও করছে, ঠিক আছে? তার মানে দেখো নিউটন কি করছে, এই 3 ডাইমেনশনেও ক্যালকুলাস চিন্তা করছে। কি ডাইমেনশন? 3 ডাইমেনশন। এটাকে হচ্ছে এক্স অক্ষ দাও, এটাকে ধরো ওয়াই অক্ষ দাও, আর এটাকে ধরো জেড অক্ষ দাও, ঠিক আছে? তো নিউটন চিন্তা করছে দ্বিমাত্রিক ক্ষেত্রে যেমন ক্যালকুলাস করা সম্ভব, ঠিক একইভাবে ত্রিমাত্রিক
স্থানাঙ্ক ব্যবস্থাতেও কি করা সম্ভব, ক্যালকুলাস করা সম্ভব। তো এখন তোমাদেরকে আমি বেসিক বিল্ডার ক্লাসে একটা কথাই বলছিলাম যে কোন ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে অপারেটর, ঠিক আছে। যেমন তোমাদেরকে বলছিলাম এই যে 2 এর সাথে 2, তুমি মনে করো তোমার কাছে 2টা লজেন্স আছে, তোমার বন্ধুর কাছে 2টা লজেন্স আছে, তাহলে আমি যদি এখন তোমাকে কোয়েশ্চেন করি তোমার কাছে এবং তোমার বন্ধুর কাছে টোটাল কতটা লজেন্স আছে, তুমি কি করবা, তুমি বলবা আমার কাছে এবং আমার বন্ধুর কাছে টোটাল 4টা লজেন্স আছে। ভালো করে বুঝিও কথাটা, তোমার কাছে 2টা লজেন্স আছে, তোমার বন্ধুর কাছে 2টা লজেন্স আছে। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি তোমাদের তোমাদের কয়টা লজেন্স আছে, তোমাদের মোট কয়টা লজেন্স আছে, ঠিক আছে। এমডি ইরফানুর রহমান বলছে ডাইল বুঝাই, ঠিক আছে। ডাইল মানে কি ভাইয়া, মসুর ডাইল নাকি মুগ ডাইল, আমি আসলে তোমার কথাটা বুঝতে পারি নাই। যাই হোক, তো দেখো তোমার কাছে 2টা লজেন্স আছে, তোমার বন্ধুর কাছে 2টা লজেন্স আছে। এখন আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে মোট কয়টা লজেন্স আছে, তুমি বলবা 4টা লজেন্স। তোমাদের কাছে মোট কয়টা লজেন্স আছে, এটা যখন কোয়েশ্চেন করব তোমরা বলবা যে 4টা লজেন্স আছে। কি করছো বেসিক্যালি, 2 আর 2 কি করে দিছো, 2 আর 2 যোগ করে দিছো, যোগ করে তুমি কি বানাইছো, 4 বানাইছো। তো এই যে এই যোগ চিহ্নটাই হলো একটা কি অপারেটর, এই যোগ চিহ্নটাই হলো একটা অপারেটর, ঠিক আছে। এই যোগ চিহ্নটাই কি, এই যোগ চিহ্নটাই হচ্ছে অপারেটর। এটা হচ্ছে একটা অপারেটর, যে অপারেটরের সাহায্যে কি করা যায়, অপারেশন করা যায়, ঠিক আছে। অপারেশন করা যায়, ঠিক আছে। ইরফানুর রায়ান মসুর ডাইল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি হচ্ছে ওই প্রেসার কুকারের মধ্যে মসুর ডাইল দিয়ে একটু ভালো করে ভাত টাত খাও, তাহলে দেখবা ব্রেইন খুলবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই যে তোমার কাছে 2টা লজেন্স, তোমার বন্ধুর কাছে 2টা লজেন্স, টোটাল কয়টা লজেন্স, 4টা লজেন্স আছে। তো তুমি কিসের সাহায্য নিয়ে 2টা জিনিসকে যোগ করছো, যোগ। তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য আমরা এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য যে জিনিসগুলোকে ইউজ করি এগুলাকে বলা হয় অপারেটর, মানে একটা ফাংশন, একটা মেশিন। তোমাকে যদি বলি তুমি বাজারে নিয়ে গেছো, মনে করো 20 টাকা, তুমি বাজার করছো 15 টাকা, তোমার কাছে আর কত টাকা আছে, তুমি বলবে 5 টাকা। কেমনে করছো, 20 থেকে 15 বাদ দিছো। তো এই যে মাইনাসটা একটা কি অপারেটর, ঠিক আছে। তো এরকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য তুমি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরের মধ্যে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকো, ত্রিকোণমিতিতে অপারেটর আছে সাইন কস টেন করে থাকো না, করো। এরপরে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করো, এরপরে আরো কঠিন কঠিন জিনিস তোমরা সামনে শিখবা, লগারিদম করো, লন করো, এক্সপোনেন্ট বের করো ই টু দি পাওয়ার দিয়ে, এগুলো এখনো করো নাই, সামনে অনেক করবা। তো এই যে অপারেশন গুলা করার জন্য তোমরা যে সিম্বল গুলাকে ইউজ করবা, যে ফাংশন গুলাকে ইউজ করো, যেমন যোগ কিন্তু একটা ফাংশন, বিয়োগ কিন্তু একটা ফাংশন, গুণ কিন্তু একটা ফাংশন, ভাগ কিন্তু একটা ফাংশন। সো যোগ অপারেটর 2টা জিনিসকে অ্যাড করতে সাহায্য করে, বিয়োগ অপারেটর একটা থেকে একটা বাদ দিতে সাহায্য করে, ঠিক আছে। গুণ অপারেটর কি করে, অনেকগুলো জিনিসের একসাথে সম্মিলিত একটা প্রকাশ বের করতে সাহায্য করে, ঠিক আছে। ভাগ অপারেটর অনেক কিছুর সাপেক্ষে অনেক কিছুর ভাগফল নির্দেশ করতে সাহায্য করে, ঠিক আছে। এইভাবে এক একটা অপারেটর এক এক ধরনের কাজ করে থাকে। ঠিক একইভাবে তুমি তোমার প্রয়োজনের বেসিসে এক এক ধরনের তোমাকে যেটা বের করতে বলা হচ্ছে বা তোমাকে যেটা করতে বলা হচ্ছে সেটার বেসিসে, তোমার নিডের বেসিসে তুমি বিভিন্ন অপারেটর ইউজ করে কাজ করো। যেমন আমি তোমাকে 2 যোগ করতে বললাম, তুমি প্লাস অপারেটরটা ইউজ করে 2 যোগ করলা, ঠিক আছে। আমি তোমাকে বললাম 5 কোটি থেকে 5 লাখ বাদ দাও, ভাগ করো, সরি বাদ দাও না, ভাগ করো। 5 কোটি থেকে 5 লাখ ভাগ করলে তুমি কি করবা, তুমি 5 কোটি লিখবা, এরপর এমন একটা অপারেটর ইউজ করবা যেটার সাহায্যে তুমি 5 লাখকে ভাগ দিতে পারো। জিনিসটা হচ্ছে এরকম তোমার ইউজার বেসিসে। তো ঠিক একইভাবে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই অপারেটর গুলো যেমন আছে, তো এখন কথা হচ্ছে গিবস নামক একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীটার নাম কি, গিবস হলো একটা বিজ্ঞানীর নাম, গিবস এই নামটা মাথায় রাখবা, পরীক্ষায় আসে। গিবস হলো একজন বিজ্ঞানী, গিবস হচ্ছে একজন বিজ্ঞানী, গিবস হলো একটা বিজ্ঞানীর নাম। তো যখন নিউটন বলছে যে সে ত্রিমাত্রিক ক্যালকুলাস ইউজ করবে, থ্রি ডাইমেনশনাল ডিফারেন্সিয়েশন ইউজ করবে। সো যখন নিউটন থ্রি ডাইমেনশনাল ক্যালকুলাস ইউজ করতেছে বা নিউটন যখন থ্রি ডাইমেনশনাল ক্যালকুলাস ইউজ করতেছে, তখন সে যে অপারেটরটা নিয়ে কাজ করছে গিবস, ওই অপারেটরটা একটা নাম দিছে। ত্রিমাত্রিক কার্তেশীয় ব্যবস্থায় যে ডিফারেন্সিয়াল অপারেটর কাজ করে সেটার নাম হলো ডেল। তো এইখানের মধ্যে যে ডিফারেন্সিয়েশন হবে সেখানে নিশ্চয়ই কি থাকবে, গিবস। হ্যাঁ, তো গিবস
ডিফারেনশিয়াল ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আছে ওই ক্যালকুলাস করার জন্য একটা অপারেটর ইউজ করছে, তার নাম হচ্ছে ডেল। তার নাম কি? তার নাম হচ্ছে ডেল। সো ডেল চিহ্নটা দেখতে কিরকম দেখো, ডেল চিহ্নটা দেখতে হচ্ছে এরকম। এই যে এটাই হলো ডেলের চিহ্ন। যোগ বিয়োগ গুণ ভাগ যেমন একটা অপারেটর, এটাও একই ভাবে একটা অপারেটর। তো ডেল হচ্ছে কি, এটার উপর একটা ভেক্টর চিহ্ন দাও, কারণ নির্দিষ্ট দিক আছে, এক্স অক্ষ মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ মানে ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ মানে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। সো গিভস যে অপারেটরটা আছে ওই অপারেটরটার নাম কি দিছে? গিভস যে অপারেটরটা আছে ওই অপারেটরের নাম দিছে হচ্ছে ডেল। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর নিউটনের যে ডিফারেন্সিয়াল অপারেটর সেটাকে বলবো ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স, ঠিক আছে। ওকে, সো এটাকেও ডেল বলা হয়, ডি কে একটু বাঁকা ভাবে লিখে আর কি, ডি কে একটু বাঁকা ভাবে লিখে। ওয়াই অক্ষ বরাবর যে ডিফারেন্সিয়াল অপারেটর এটাকে বলবো ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই। জেড অক্ষ বরাবর যে অপারেটর আছে তাকে বলবো ডেল ডেল জেড, জেড অক্ষ বরাবর যে অপারেটর আছে তাকে কি বলবো? ডেল ডেল জেড। তো এই যে এই ডেল অপারেটরটা কি করে জানো? এটাকেও ডেল বলে, আবার এটাকেও কি বলে? ডেল বলে। এটার নামও ডেল, এটার নামও ডেল। বাট এই ডেলটা আসলে ফাংশন হিসেবে ইউজ হয় না, এই ডেলটা অপারেটর হিসেবে ইউজ হয়। তো লিখে রাখো এই ডেলটা হচ্ছে অপারেটর, অপারেটর, আর এটা হচ্ছে ফাংশন। তুমি জাস্ট দেখে থাকো, আস্তে আস্তে বুঝবা। তো এখন কথা হচ্ছে আমি কিভাবে এই তিনটা জিনিসকে এই একটা অপারেটরের সাহায্যে কিভাবে প্রকাশ করব, তো সেটাও দেখাবো। আচ্ছা, তোমরা সবাই জানো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পড়তেছি, আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অপারেটর পড়তেছি। দেখো আমরা কি পড়তেছি, আমরা বেসিক্যালি ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ক্যালকুলাস পড়তেছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ক্যালকুলাস পড়তেছি। ঠিক আছে, ওই যে ডিডিএক্স যেমন লিখতে এটাকে বলবা ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর ডেল ডেল ওয়াই, জেড অক্ষ বরাবর ডেল ডেল জেড। ওকে, এখন আসো, তো এখন দেখো এই যে এই তিনটা জিনিসকে এই একটা জিনিসের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় দিবা। এই যে দেখো প্রকাশ করতেছি, দেখো প্রকাশটা কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখো। ঠিক আছে, প্রকাশটা কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখো। এই যে দেখো কিভাবে প্রকাশটা তোমার করতে হয়। এই যে প্রথমে লিখবা ডেল, এই যে ডেল, তীর চিহ্ন দিবা, কারণ নির্দিষ্ট এক্স অক্ষ এক্স অক্ষের দিকে নির্দিষ্ট, ওয়াই অক্ষ ওয়াই অক্ষের দিকে নির্দিষ্ট, জেড অক্ষ জেড অক্ষের দিকে নির্দিষ্ট। ঠিক আছে, ওকে, অলরাইট। এখন আসো, এখন কথা হচ্ছে দেখো, এখন দেখো, এখন দেখো তাহলে প্রথমে তুমি এক্স অক্ষেরটা লিখবা, লিখবে এভাবে, এই যে দেখো ডেল পড়বা কিভাবে, ডেল ডেল এক্স। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আছে? আই, তাহলে ডেল ডেল এক্স অফ আই যোগ, এরপরে ডেল ডেল ওয়াই অফ জে, এরপর দেখো ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল ওয়াই অফ জে, এরপরে দাও যোগ, এরপরে দাও ডেল ডেল জেড অফ কে, এরপরে দেখো ডেল ডেল জেড অফ কে। তো এইভাবে এক্স অক্ষের জিনিস যোগ ওয়াই অক্ষের জিনিস যোগ জেড অক্ষের জিনিস, তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা একটা অপারেটরকে কি করতে পারি, এইভাবে আমরা একটা অপারেটরকে ইউজ করতে পারি। এই যে ডেল ইকুয়াল কত, ডেল ডেল এক্স অফ আই যোগ ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তো এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অপারেটর। সবার ক্লিয়ার কিনা বাবা বলো, সবার কি ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা বলো। ডি লিখলে হবে না বাবা, ত্রিমাত্রিক ক্ষেত্রে ডেল লিখতে হবে।
গ্রেডিয়েন্ট কি আসবে, আস্তে আস্তে আসবে, সবই আস্তে আস্তে আসবে, কোনো প্রবলেম নাই, সবই আস্তে আস্তে আসবে, আজকে পড়াবো। এইটা সবাই বুঝতে পারছো কিনা বলো, এটা কি সবাই বুঝতে পারছো? সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হলে একটু ডান লিখো, সবার লেখা হলে একটু ডান লিখো, ওকে? সবার লেখা হলে একটু ডান লিখো তো। সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো। গিবস একটা বিজ্ঞানীর নাম, গিবস হলো বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম। ডেল নামক জিনিসটা কে বলছে? গিবস বলছে, ঠিক আছে? ডেল নামক জিনিসটা কে বলেছে? ডেল নামক জিনিসটা বলেছে গিবস। ডেল নামক জিনিসটা কে বলেছে? বিজ্ঞানী গিবস। অলরাইট। তো এই যে দেখো এখানে বলছে, এই যে দেখো, ত্রিমাত্রিক ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের মডিফাইড ভার্সনের দরকার, আর এই জন্য আবিষ্কৃত হয় ন্যাপলা বা ডেল, ডেল্টা। তো এই যে ডেলের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে কি? ন্যাপলা। ন্যাপলা, ন্যাপলা। এই যে এটা খুবই উইয়ার্ড উইয়ার্ড নাম। এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় কি? ডেল। ডেল বলে, অনেকে ডেল বলে, অথবা অনেকে ডেল্টা বলে, ডেল্টা বলে। সো ওই যে বললাম গিবস, গিবস এই ডেল্টা এর নামকরণ করছে কি? ন্যাপলা, ন্যাপলা, ঠিক আছে? এটা আরেকটা নাম হচ্ছে ন্যাপলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এমসিকিউ এন্ড ইউনিভার্সিটি এডমিশন অ্যাজ ওয়েল, মেডিকেল এডমিশন অ্যাজ ওয়েল। মেডিকেল এডমিশনে বেশি আসে যে ডেলের আরেকটা নাম আছে, ডেলের আরেকটা নাম কি? ন্যাপলা। কি জিনিস? নেপলা, ঠিক আছে? ওকে, ন্যাপলা। এটা অনেক হাস্যকর একটা নাম, বাট দ্যাট ইজ ন্যাপলা। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো। ত্রিমাত্রিক ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের একটা মডিফাইড ভার্সন দরকার, যেটার নাম হচ্ছে ডেল। গিবস এটার নামকরণ করছে ন্যাপলা। সো এইটারে তুমি ডেলও বলতে পারো, ডেল্টাও বলতে পারো, ন্যাপলাও বলতে পারো, ঠিক আছে? ওকে, গোপাল ভাঁড়ের নাতি, যাই হোক, গোপাল ভাঁড়ের নাতি হোক আর যাই হোক। তো এখন আমরা এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, এরপরে ডেল ডেল জেড এর কিছু অপারেশন দেখবো, ঠিক আছে? কিছু অপারেশন দেখাবো এখন তোমাদেরকে, ওকে? তো এখন আসো, এখন এই যে দেখো, এখানে আমি তোমাদেরকে সিম্পল একটা জিনিস দেখাই। এই যে এই জিনিসটা তোমাদেরকে আমি জাস্ট করে দেখাই, একটা করে দেখালে আই বিলিভ তোমরা সবগুলাই করতে পারবা, অপারেশন গুলো তোমরা বুঝবা। এই অপারেশন গুলো বুঝে গেলেই খেলা শেষ। মনে করে এখানে কি আছে? ডেল ডেল এক্স অফ এই জিনিসটার অপারেশন তোমাদেরকে এখন আমি খালি হাতে করে দেখাচ্ছি, সবাই মনোযোগ দাও, সবাই বুঝবা। এই যে 2x² y প্লাস 3xy z মাইনাস 7z কিউব। তাহলে দেখো ডেল ডেল এক্স অফ এই অপারেশনটা দেখো, জাস্ট 2x² y প্লাস 3xyz মাইনাস 7z কিউব। দেখো এই অপারেশনটা কিভাবে করতে হয় দেখো, আমি তোমাদেরকে ভেঙে দেখাবো, ভেঙে আমি 4-5 লাইনে করে দেখাবো। ভাইয়া বইতে ডেলের চিহ্নটা উল্টা কেন? উল্টাই তো, ঠিকই তো আছে, এভাবেই তো, এভাবেই তো বাবা, এই যে এভাবে, এভাবে ত্রিভুজের উল্টা ভার্সন, ঠিক আছে? ত্রিভুজের উল্টা ভার্সন। দেখো ডেল ডেল এক্স অফ এই যে এই অপারেশনটা তুমি কিভাবে করবা? কিছু না, নরমাল নরমাল ক্যালকুলাস, নরমাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে 4-5 লাইনে করে দেখাবো, কিন্তু তোমরা যখন প্রো হয়ে যাবা তখন এক লাইনে রেজাল্ট বলতে পারবা তোমরা, ঠিক আছে? উল্টা ত্রিভুজ, হ্যাঁ উল্টা ত্রিভুজ। তো এই জিনিসগুলো আসলে আমি তোমাদেরকে 4-5 লাইনে করে দেখাবো, কিন্তু এগুলা তোমাদের আসলে ইন্টারমিডিয়েটে এইরকম বাচ্চাদের মতো 4-5 লাইনে করার টাইম থাকবে না, তোমাদের প্রো হইতে হবে, এক লাইনে বের করতে হবে, তোমরা এটা পারবা। এখন একটু কঠিন মনে হবে, কিন্তু আলটিমেটলি তোমরা কিন্তু পারবা। ওকে, সো চলো আমরা দেখি। তো দেখো এই যে মনে করো প্রথমে আমি এই জিনিসটাকে করব, রাইট? তো দেখো ডেল ডেল এক্স অফ এই যে এটা লিখি 2x² y প্লাস, এরপরে ডেল ডেল এক্স অফ 3xyz, এরপরে মাইনাস ডেল ডেল জেড অফ ডেল ডেল এক্স অফ কি? 7z কিউব। আচ্ছা, তো এখন দেখো এই যে আমাদের এখানে 2 আর y এই দুইটা জিনিসকে করা যাবে না, কিন্তু x² কে তো করা যাবে, তার মানে আছে, আমি 0 বসাইতে পারবো না, ঠিক আছে? এখানে আমি 0 বসাইতে পারবো না, কেন পারবো না? কারণ এটার সাথে তোমার x যুক্ত টার্ম আছে। তাহলে আমাদের এই যে 2 আর y
যেগুলাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না কাকে কাকে, এক্স এর সাপেক্ষে 2 কে পারবো না, এক্স এর সাপেক্ষে ওয়াই কে পারবো না, তার মানে 2y টা আমাদের বাইরে চলে আসবে, তাই না? তো দেখো 2y টা আমাদের বাইরে চলে আসলো, 2y, তাহলে আমাদের আর কি বাকি থাকে, ডেল ডেল এক্স অফ কত বাকি থাকে, এক্স স্কয়ার বাকি থাকে। ঠিক আছে, গেল। যোগ, এখানে দেখো এক্স এর সাপেক্ষে আমাদের এক্স আছে, দেখো আমাদের এক্স এর সাপেক্ষে এখানে এক্স আছে, এক্স ছাড়া বাকি এই যে 3y z এগুলো সবগুলো কনস্ট্যান্ট, সেগুলো বাইরে চলে আসবে, 3yz বাইরে চলে আসলো, ডেল ডেল এক্স অফ কি শুধু এক্স থাকলো, এরপরে মাইনাস, বলো এটার মান কত, ডেল ডেল এক্স অফ 7z কিউব, এটার মান কত বলো, এক্স এর সাপেক্ষে এক্স এর কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে, কোনো কিছুই নাই, এটা জাস্ট একটা ফাংশন, এটা কোত্থেকে আসলো এটা তোমাদের কনসার্নের বিষয় না, এটা যে কোনো একটা ফাংশন দিছে, মনে করো এটা কোয়েশ্চেনে দিছে আর কি, এটা তোমাদের মনে করো কোয়েশ্চেনে দিছে। এখন বলো এটার মান কত, এটার মান তো আন্ডা, আন্ডা কেন আন্ডা, কারণ এই যে এক্স এর সাপেক্ষে কোনো অপারেটর নাই, আন্ডা। তো এখন আসো এই যে 2y, তাহলে ডেল ডেল এক্স অফ 2x স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার n, তাহলে 2x টু দি পাওয়ার 2 - 1 প্লাস 3yz, ডেল ডেল এক্স অফ x এর মান কত 1, এটা তো 0 0, তাহলে দেখো 2y ইনটু এই যে 2x, এখানে তো 1 আর কিছু নাই, প্লাস 3yz, তাহলে দেখো 4xy প্লাস 3yz। সো এই জিনিসটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমাদের এইটুক রেজাল্ট আসে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মাইনাস 0 0 তার লেখার দরকার নেই, আন্ডারে কোনো ফাংশন আছে, আন্ডার তো কোনো ফাংশন নেই, আন্ডা ইজ আন্ডা, ঠিক আছে। পরীক্ষার হলে আন্ডা কি দেখানোর মতো কিছু, পরীক্ষার খাতায় যখন 0 0 পাবা, 00 পাবা, বাসায় দেখাতে পারবা, পারবা না, ঠিক আছে, বিকজ দ্যাট ইজ বিগ জিরো, দেখাইতে পারবা না, ঠিক আছে। সো এই এই কাহিনী থেকে আমার ছোটবেলার হলো একটা কাহিনী মনে পড়ে গেছে আর কি, ওকে, ছোটবেলার একটা চমৎকার কাহিনী মনে পড়ে গেছে। তো কথা হচ্ছে যখন কোন ক্লাসে ছিলাম জানি, ক্লাস 9-এ ছিলাম, ঠিক আছে, প্রথম প্রথম সায়েন্স নিছি, হ্যাঁ। তো কিছু বুঝতাম না, তোমাদের মতো ফিজিক্সে কিছু বুঝতাম না, কেমিস্ট্রি কিছু বুঝতাম না, ম্যাথ কিছু বুঝতাম না, সব মাথার উপর দিয়ে যাইতো, ঠিক আছে। তো এরকম করে করে মনে করো যে ক্লাস 10-এ মনে হয়, ক্লাস 9 না ক্লাস 9-এ দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তখন আমাদের যেটা করা হতো সেটা হচ্ছে স্কুল থেকে বাসায় খাতা আনতে দিত, ঠিক আছে। সো আমাদের জেনারেশন পরীক্ষায় মার্কস কম পাওয়ার জন্য যে পরিমাণ বাবা মা থেকে পিড়া খাইছি, তোমাদের জেনারেশন তো কিছুই না, ঠিক আছে। সো পরীক্ষার খাতায় মার্কস কম পাইলেই মনে করো যে কি ওই দিন বাড়ি যাইতে বা ওই দিন যে খাতাটা ব্যাগে করে নিয়ে যাব ওই সাহস তো করার সুযোগ নেই, ঠিক আছে। সো যেটা হইছে ইয়া দিছে, তোমার ফিজিক্সের খাতা দিছে, ঠিক আছে। তো ফিজিক্সের খাতায় তোমার পাইছি কত, সবকিছু মিলাই প্র্যাকটিক্যাল সবকিছু মিলাই 68 পাইছি, ঠিক আছে। আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম বাই দ্য ওয়ে, এন্ড আমাদের ওই সময় দ্বিতীয় সময়কে কোয়েশ্চেন অনেক কঠিন করছিল, অনেক কঠিন মানে অনেক কঠিন, আর তখন নতুন নতুন সায়েন্স নিছি, আগাগোড়া কিচ্ছু বুঝতাম না, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে 68 পাইছিলাম, বাবা মায়ের তো 100 লাগে, আসতেছি এটা তো আসতেছি একবার এই কারণে হচ্ছে আমার মা আমার আম্মুর একটা কথা শুনে বাসা থেকে রাগ করে বের হয়ে গেছিলাম, ঠিক আছে, আসতেছি ওই কথাটাও আসতেছি। তো যেটা হয়েছে বুঝাইতেছি, আমি এটা আবার বুঝাইতেছি, যে কথাটা বলা শুরু করছে এটা একটু বলে শেষ করি। তো খাতার মধ্যে পাইলাম কত, এই যে পাইলাম এরকম 68, ঠিক আছে, পাইলাম 68। এখন এই খাতা নিয়ে যদি বাসায় যাই, মানে শিওর, মোটামুটি শিওর, মানে আগের কনসিকুয়েন্স আর পাস্ট তো এটাই বলে, এই খাতা নিয়ে যদি বাসায় যাই তাইলে মায়ের মনে করো যে একটাও মাটিতে পড়ে না আর কি, সবগুলা একদম পিঠে বা আরো অন্যান্য জায়গায়ও পড়ে, এমন এমন জায়গায় পড়ে যেটা আসলে বলতে বলতে বলা যাবে না। যাই হোক, তো এই খাতা নিয়ে তো আসলে বাসায় যাওয়া যাবে না, তো কি করা যায়, তো তখন ওই যে রেড কালার পেন দিয়ে হচ্ছে লিখতো, মার্কস গুলো লিখতো। এন্ড আমার আব্বুর একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে খাতা খুলে আগে নাম্বার দেখতো, নাম্বার যদি ভালো থাকে তাহলে আর খাতার ভিতরে দেখতো না, ঠিক আছে। এই যে 68 পাইছি, এই 68-র ভিতরে খাতার ভিতরে কাহিনী কিন্তু খুব করুণ, ঠিক আছে, সবগুলা কাটা কাটা, সবগুলা কাটা কাটা। এখন মাইত তো মোটামুটি ভাই নিশ্চিত, মাইত তো মনে করো যে একটা মাটিতে পড়বে না, সব পড়বে হচ্ছে পিঠের মধ্যে, ঠিক আছে, পাস তো তাই বলে, ঠিক আছে। তো কি করলাম, বন্ধুরা মিলে বুদ্ধি করলাম,
যে কি করা যায় কি করা যায়। তো যেটা করলাম সেটা হচ্ছে লাইব্রেরিতে গেলাম। আমাদের স্কুলের পাশে একটা লাইব্রেরি ছিল, দিগদর্শন লাইব্রেরি। তো গিয়ে বললাম যে একটা লাল কালারের জেল পেন লাগবে, ঠিক আছে। আমাদের সময় আমাদের লাইব্রেরিয়ানরাও এত বেশি স্ট্রিক্ট ছিল, লাল কালার পেন দিয়ে কাজ কি তোমাদের? না, ওই যে একটু আর্ট টার্ট করার জন্য এই নোট টোট করবো, একটু কালারিং হইলে সুন্দর হয় আর কি। বলে যে সেটা তো ব্লু কালার দিয়েও করতে পারো, রেড কালার কেন লাগবে? লাইব্রেরিয়ানও জানতো, বলে কাহিনী আছে। তো বললাম যে না, সব কালারই লাগবে, আমি 3-4 কালার যা যা আছে সবই দিয়ে দেন, ঠিক আছে। তো এরকম 4টা নাকি 5টা কালারের পেন নিলাম। তো এরপরে এই 68 রে সোজা বানাই দিলাম, ঠিক আছে, দিয়ে এমন একটা টানও দিয়ে দিলাম। তো এরপরে এই খাতা সুন্দর করে বাসায় নিলাম, বাসায় গিয়ে বললাম যে ইয়েস, খাতা দিছে আজকে 88 পাইছি ফিজিক্সে। তো মানে আমার মাকে বলতেছিলাম আর কি। তো এরপরে বাবা রাতে আসলো, পড়তে বসছি, এন্ড এরপরে হচ্ছে তোমার, হ্যাঁ ঠিক আছে, আমার মা বলল, তো দেখতেও চাইলো না, যাই হোক ওই দিন বাইচা গেছি। তো পরে একটা সাইন নেওয়া লাগে বাসায়, খাতা পাঠায় এই কারণে, অভিভাবকের সাইন নেওয়ার কারণে। এন্ড টু বি অনেস্ট, অভিভাবকের সাইন নেওয়ার পরে এরপর আর ওই খাতা স্কুলে জমা দেওয়ার পর অত কিছু আর খেয়াল করে না। তো যেটা করলাম 88 নিয়ে পরে ওই খাতা আর আমার বাবাকে দেখাই নাই। তো পরের দিন স্কুলে আসার আগে তাড়াহুড়ার মধ্যে, মানে যাতে জিনিসটা তাড়াহুড়ার মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো স্কুলে আসার সময়, স্কুলে আসতেছিলাম সকাল 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 7টায়, বিকজ প্রথমে স্কুলে যাওয়ার আগে প্রাইভেট পড়ে এরপরে স্কুলে যাব, ঠিক আছে। তো তখন 7টা বাজে, তখন বাবা ঘুম থেকে উঠে নাই। এরপরে তাড়াহুড়ার মধ্যে মাঝখানে করে আমার মাকে বললাম যে একটা সাইন, তাড়াতাড়ি সাইন দাও, সাইন দাও, তার দেরি হয়ে যাচ্ছে, এটা তো সাইন দিতে হবে। সুন্দর করে সাইন টাইন নিয়ে ব্যাগে ভরে সুন্দর করে স্কুলে, ঠিক আছে। বিশাল এক ওয়ার্ল্ড ওয়ার 3 থেকে বেঁচে গেছিলাম আর কি। তো এটার পরে ওই যে 100 পাইলেও 100 লাগে, সেই প্রেক্ষিতেই বলি, সেম পরীক্ষায় পরে বার্ষিক পরীক্ষা যখন আসছে, বার্ষিক পরীক্ষায় লেজিটলি 97 পাইছিলাম ফিজিক্সে। আমার মনে আছে, স্কুল লাইফে সবগুলো মার্কস মনে আছে। 97 পাইছিলাম, লেজিট 97 পাইছিলাম। এন্ড যখন খাতাটা নিয়ে আসলাম অনেক গর্বের সহিত, অনেক উত্তেজনার সহিত, অনেক এক্সাইটমেন্টের সহিত যখন খাতাগুলা নিয়ে আসলাম, মানে ফিজিক্স খাতা যখন দিছে, ফিজিক্স খাতা যখন নিয়ে আসছি 97, আমি যখন আমার আম্মুরে বলছি যে ফিজিক্স খাতা দিছে 97 পাইছি, the answer of my mother was where is the rest 3 mark? বাকি 3 মার্কটা গেছে কোথায়? মেজাজটা মনে করো চূড়ান্ত লেভেলের খারাপ হয়ে সুন্দর করে কাউরে কিছু না বলে বাসা থেকে বাইরে হয়ে চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার স্কুল লাইফের কাহিনী আর কি। তো এটা থাকবে স্বাভাবিক, আব্বু আম্মুদের একটা এক্সপেকটেশন থাকে, ওরা সবসময় 100 চাই, এটা ব্যাপার না। যদিও এখন জেনারেশন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সবাই আসলে বুঝতেছে যে পরীক্ষার হলে আসলে 100তে 100 পাওয়া বা 100তে 80 পাওয়া, 60 পাওয়াটা আলটিমেট গোল না, তুমি কতটুকু শিখলা, কতটুকু জানলা, এটাই হলো কথা। যাই হোক, তো ওই ব্যাপারে না যাই আর। তো যেটা বলতেছিলাম, এন্ড আরেকটা জিনিস বলি, আমি যে মানুষ ক্লাস 9-এর, আমি তোমাদের ব্যাচে বলছিলাম, তোমাদের এসএসসি রেজাল্ট দেওয়ার পরে বলছিলাম, প্রথম সায়েন্স নিয়ে আগামাথা কিছুই বুঝতাম না। এন্ড ফিজিক্সে প্রথম সাময়িকে গ্রেস মার্ক দিয়ে পাস করছিলাম খাতার মধ্যে রিটেনে। আমাদের সময় 40 মার্কের রিটেন হইতো, 13 পাইলে পাস, আমি পাইছিলাম 12, মানে ফেল। ক্লাস ক্যাপ্টেন ফেল, মানে ডাহা গাজব বেইজ্জতি, ঠিক আছে। পুরো ক্লাস তো পাস করে নাই, ক্লাস ক্যাপ্টেন যে ফেল, এটার মতো ডিসগ্রেস আর কিছু হইতে পারে না। আমার লাইফের সবচাইতে অপমানজনক দিন ছিল সেটা। তো যাই হোক, পরে দিয়ে হচ্ছে 1 মার্ক গ্রেস দিয়ে ওটারে পাস করাইছিল। তো যাই হোক, এখানে আরো অনেক কাহিনী আছে ভিতরে। যে স্যার খাতা কাটছিল ওই স্যারের কাছে প্রাইভেট পড়ি নাই, তখন এগুলো চলতো স্কুলের মধ্যে, এইসব দ্বন্দ্ব পলিটিক্স এইসব চলতো। যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম উনি একটু ভালো নজরে দেখতো, যে স্যারের প্রাইভেট পড়তাম না একটু তুমি তো আমার কাছে পড়ো না, তোমার দেখে নিবো, এইরকম একটা কাহিনী আর কি। তো যাই হোক, না যাই সেই বিষয়গুলোতে। তো সেই ফিজিক্সে প্রথম সাময়িকে, নবম শ্রেণীর ফিজিক্সে
প্রথম সাময়িকে ফেল করা স্টুডেন্ট থেকে 68, 97, এরপরে এইচএসসি তে হচ্ছে তোমার ফিজিক্সে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার মিলে 194 পাইছিলাম। এরপরে আমি নিজেও ফিজিক্সে এখন গ্রাজুয়েশন করছি, অনার্স করছি, মাস্টার্স করছি, আবার আরেকটা মাস্টার্স করতেছি। এন্ড তোমাদের দোয়া থাকলে হোপফুলি 3-4 বছর পর পিএইচডি করতে বাইরে চলে যাব। তো এই হচ্ছে আর কি অবস্থা। তুমি জানো না তোমার লাইফ কোথায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? এই হলো আর কি কথা। আচ্ছা, তো যাই হোক, দেখো তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলে আমাদের আর কোনো ঝামেলা নেই, তোমাদের আজকের ক্লাস পুরোটা এটার উপরে চলবে, ঠিক আছে? এটার উপরে চলবে, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা বুঝতে পারাটাই হলো কথা। তো আমি আবার একটু বুঝাই বলি, এই রাশিটা দেওয়া আছে, এই রাশিটার সাপেক্ষে আমাদের ডিডিএক্স এর সাপেক্ষে আমাদের এই রাশিটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা প্রথমে আলাদা আলাদা ভেঙে নিলাম, আলাদা আলাদা ভাঙছি। এখন আসো, এখানে আমাদের এক্স এর সাপেক্ষে 2x² y কে কি করতে হবে? এক্স এর সাপেক্ষে 2x² y কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা কি করলাম, এই যে 2 আর y, 2y কে আমরা বাইরে আনলাম। কেন বাইরে আনলাম? কারণ এক্স এর সাপেক্ষে কে করা যায় না। 0 কেন বসাতে পারলাম না? কারণ এখানে 2y এর বাইরেও তো x² একটা টার্ম আছে, 2y এর বাইরে x² এর একটা টার্মও আছে, সেই কারণে আমি 0 বসাইতে পারলাম না। তো যখন এরকম সরাসরি তোমার চলক সহ থাকবে ধ্রুবকগুলো, আমি সরাসরি 0 বসাইতে পারবো না, আমাকে বাকি জিনিসগুলোকে ধ্রুবক হিসেবে সামনে আনতে হবে, এন্ড ওই জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েট করব। সো ddx of x² সমান 2x to the power 2 - 1 মানে nx to the power n - 1 আসলো। এরপর এখানেও সেম কাহিনী, 3yz x এর সাপেক্ষে ধ্রুবক সামনে নিয়ে আসলাম, ddx of শুধু x টাই হচ্ছে চলক, x কে করলাম 1 মাইনাস এটাকে করলে তো 0। এখানে দেখো x যুক্ত কোনো টার্ম নাই, তো এটাকে আমি সরাসরি 0 লিখতে পারি, যেটা এখানে পারি নাই, তো লিখলাম। এরপরে এখানে দেখো এই যে 2 গুণ করলে এই যে 2y * 2x 2 - 1 1 2x 3yz, আর এটা তো 0 0, তাহলে 2y 2x গুণ করলে 4xy + 3yz। এবার ক্লিয়ার কিনা বলো? এবার কি ক্লিয়ার? এবার কি বুঝছি আমরা সবাই? এবার বুঝতে পারছি কিনা বলো? এবার কি সবাই বুঝতে পারছি? এইবার সবার ক্লিয়ার কিনা বলো তো? এইবার কি সবার ক্লিয়ার? এইবার আমরা সবাই বুঝতে পারছি কিনা বলো? এইবার কি আমরা সবাই বুঝতে পারছি? 4 নাম্বার লাইন, এই যে দেখো ভাইয়া x², তার মানে x to the power n, nx to the power n - 1, এই যে ddx of x to the power n মানে nx to the power n - 1। তো n এর জায়গায় এখানে কি আছে? 2 আছে, তাহলে 2x to the power 2 - 1, তার মানে কি 2x। আর এটা হচ্ছে ddx of x এর মান হচ্ছে 1, এটা মাথায় রাখতে হবে। ddx of x এর মান কত? 1। ddx of x এর মান হচ্ছে 1। এখন এটা যদি তোমরা বুঝে যাও, তো এই যে দেখো এটা যদি তোমরা বুঝে যাও, এটা করতে পারবা। এখন y এর সাপেক্ষে করবা, এখন এটা করবা y এর সাপেক্ষে। সো y এর সাপেক্ষে যখন করবা, y কেই করতে হবে, বাকিগুলো তোমার ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে। y এর সাপেক্ষে করলে y কেই করতে হবে, বাকিগুলা ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে। z এর সাপেক্ষে করলে z কেই করতে হবে, বাকিগুলা ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে। যেমন আমি এখানে দেখো ওই সেম রাশিটাকে, যে রাশিটাকে x এর সাপেক্ষে করছিলাম, ওই সেম রাশিটাকে যদি আমি z এর সাপেক্ষে করি, কাহিনীটা কি দাঁড়ায় দেখো, কাহিনীটা কি দাঁড়ায় এটা একটু দেখো, 7z3। তো কাহিনীটা কি দাঁড়াবে এখানে এখন দেখো তো, দেখো তাহলে ডেল ডেল z অফ এই যে দেখো 2x² y প্লাস ডেল ডেল z অফ 3xyz, এরপর মাইনাস ডেল, সরি এখানে x লিখে ফেলছি, এখানে হবে z, z এর সাপেক্ষে করতেছি এখন, ডেল ডেল z অফ কি 7z3। এবার আসো, এবার তোমরা আমাকে মুখে মুখে বলো, তোমরা আমাকে এবার ddx of x² সমান 2x কিভাবে বুঝি নাই? হাই রে খোদা, এই যে দেখো সূত্র এটা, ddx of x to the power n মানে কি nx to the power n - 1, এটা সূত্র ডিফারেন্সিয়েশনে পড়াইছিলাম। ddx of x to the power n মানে nx to the power n - 1, তাহলে আছে কি ddx of x², তো n এর জায়গায় কি আছে? 2 আছে, তাহলে যে nx to the power n - 1, তাহলে 2x to the power 2 - 1, তাহলে 2 - 1 মানে তো 1 বাবা, তো 2 - 1 x to the power 1 মানে তো শুধু x, তো 2x নরমাল জিনিস ভাই, নরমাল। এবার বুঝছি, এবার আশা করি বুঝতে পারছি। এবার আসো এখানে আসো, এবার এখানে আসো, দেখো ডেল ডেল z অফ
2x²y বলো z এর সাপেক্ষে এখানে কি z যুক্ত কোনো টার্ম আছে, এটার মান কত হবে বলো। ডেল ডেল z অফ 2x²y এর মান কত হবে বলো। ডেল ডেল z অফ 2x²y এর মান কত হবে, সবাই কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে, সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও। সবাই কমেন্টে জানাও। 0, ভেরি গুড। 0, এই যে 0, ভেরি গুড। প্লাস এবার আসো ডেল ডেল z অফ 3xyz, তাহলে বলো এই যে এখানে z এর সাপেক্ষে আমার কনস্ট্যান্ট কে কে, 3xy কনস্ট্যান্ট, তাহলে এই যে 3xy চলে আসলো। এরপর আর কি থাকে, ডেল ডেল z অফ z মাইনাস, এখানে আসো, এখানে দেখো ডেল ডেল z অফ 7z3, 7টার সামনে চলে আসবে, ডেল ডেল z অফ কি z3, এদিকে আই, 0 তো আর লেখার দরকার নাই, 0 বাদ, এখানে কি থাকে 3xy থাকে। ডেল ডেল z অফ z এর মান কত সবাই কমেন্টে জানাও দেখি, ডেল ডেল z অফ z এর মান কত সবাই কমেন্টে জানাও। সো ডেল ডেল z অফ z এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 আর কি, এরপরে মাইনাস 7। এবার আসো ডেল ডেল z অফ z3, তাহলে ইনটু 3z⁻3 - 1, এই যে n এর মান 3, তাহলে nx⁻n-1, z আছে 3z⁻3 - 1, তাহলে 3xy মাইনাস 7 ইনটু এই যে 3z², তাহলে দেখো 3xy মাইনাস 3 21 z², এই যে দেখো প্রমাণ পাইছো কিনা দেখো, 3xy মাইনাস 21 z²। ক্লিয়ার বাবা, ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছি ক্যালকুলেশন গুলা, সবাই ক্যালকুলেশন গুলো বুঝতে পেরেছি কিনা বলো, সবাই কি আমরা ক্যালকুলেশন গুলো বুঝতে পেরেছি বলো, ক্যালকুলেশন গুলা আমরা সবাই বুঝতে পারলাম কিনা, আমরা সবাই ক্যালকুলেশন গুলো বুঝতে পারলাম কিনা, সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। ক্যালকুলেশন গুলা কি আমরা সবাই বুঝতে পারলাম, সবার ক্লিয়ার, ক্যালকুলেশন সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি কিনা দ্রুত কমেন্টে জানাও। ওকে, ক্যালকুলেশন গুলো আমরা সবাই বুঝতে পারলাম কিনা সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো। অলরাইট, ক্যালকুলেশন সবার কি ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানাবো। ওকে, আমাদের সবার ক্যালকুলেশন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই, ক্যালকুলেশন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। ওকে, ত্রিমাত্রিক কিছু তো দেখতে পাচ্ছি না বাবা, এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড সবগুলো যখন একসাথে যোগাই দিবা, যোগ করে দিবা, তখন ত্রিমাত্রিক। ঠিক আছে, ডেল ডেল ওয়াই এক্স একটা মাত্রা, ডেল ডেল ওয়াই একটা মাত্রা, ডেল ডেল জেড আরেকটা মাত্রা, তিনটা একসাথে যোগ করে দিবা, ন্যাপলা পাবা, ন্যাপলা, ডেল বা ন্যাপলা। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এখন আসো এই যে ন্যাপলার কথা বললাম, ন্যাপলা মানে এই যে অপারেটরটা, এই যে অপারেটরটা, তো এই ন্যাপলাটা দুইটা ক্ষেত্রের উপর অপারেশন সম্পাদন করে। কয়টা ক্ষেত্রের উপর অপারেশন সম্পাদন করে? দুইটা ক্ষেত্রের উপর অপারেশন সম্পাদন করে, একটা হচ্ছে স্কেলার ফিল্ড, একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। তো স্কেলার ফিল্ড মানে কি, শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। আর ভেক্টর ফিল্ড মানে হচ্ছে মানের পাশাপাশি দিকও থাকবে। ঠিক আছে, দেখো যে সকল ক্ষেত্রে শুধু মান আছে, অর্থাৎ আই জে কে বর্জিত, আই জে কে এগুলো তো ভেক্টর, একক ভেক্টর, তাই না? তো এখন কথা হচ্ছে দেখো, এখন কথা হচ্ছে দেখো এই যে স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড মানে স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র মানে কি, যে ক্ষেত্রগুলোর উপরে দিকের কোনো খেলা নাই। তাহলে আমি আবার বলতেছি, ন্যাপলা কয়টা জিনিসের উপরে কাজ করে? দুইটা জিনিসের উপর। ন্যাপলা কয়টা জিনিসের উপর কাজ করে? দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে স্কেলার ফিল্ড, আরেকটা হচ্ছে ভেক্টর ফিল্ড। একটা হচ্ছে স্কেলার ফিল্ড, আরেকটা হচ্ছে ভেক্টর ফিল্ড। তাহলে ন্যাপলা কয়টা ক্ষেত্রের উপরে কাজ করতে পারে? দুইটা ক্ষেত্রের উপরে কাজ করতে পারে। একটা হচ্ছে স্কেলার ফিল্ডের উপর কাজ করতে পারে, আর একটা হচ্ছে ভেক্টর ফিল্ডের উপর কাজ করতে পারে। সো যেটা স্কেলার ফিল্ড, স্কেলার মানেই বুঝে গেছি ভাই, স্কেলার মানে আমরা নরমাল যেটা মানে ছোটবেলায় মানে একদম শুরুতে পড়ছো, স্কেলার মানে মান থাকবে, কোনো দিক থাকবে না। এখন তো দেখো এই যে যেমন এটা একটা স্কেলার ফিল্ডের উদাহরণ, দেখো এই যে একটু আগে যেটা করালাম, এখানে কি কোনো আই জে কে যুক্ত টার্ম আছে? নাই। তো তুমি যে ফাংশনে আই জে কে ছাড়া টার্ম দেখবা ওটা স্কেলার,
মানে এখানে কোনো দিকের খেলা নাই। আর ভেক্টর ফিল্ড মানে মান আর দিক দুইটাই থাকবে, মানে আই জে কে থাকবে। যেমন এটা দেখো 2x² i 3xyz j 7z কিউব k, তার মানে দেখো এই যে i আছে, j আছে, k আছে। তো i j k থাকা মানে এগুলা দিককে ডিফাইন করে দিছে। তো যেখানে দিক ডিফাইন করা নাই ওটা স্কেলার ফিল্ড, আর যেখানে দিক ডিফাইন করা আছে ওটা ভেক্টর ফিল্ড। তো ন্যাপলা এই দুইটা ফিল্ডের উপরে কাজ করতে পারে, স্কেলার ফিল্ডের উপরে কাজ করতে পারে, ভেক্টর ফিল্ডের উপরে কাজ করতে পারে। তো ন্যাপলা কোন ফিল্ডের উপর কাজ করতেছে, কোন ফিল্ডের উপর কাজ করে ওই ফিল্ডকে কোথায় কনভার্ট করতেছে এটার উপর ডিপেন্ড করে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল। সেই জিনিসগুলো এখন তোমাদেরকে পড়াবো। জাস্ট এইটুক জিনিস সবার ক্লিয়ার কিনা একটু জলদি 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 কমেন্টে জানাও। এইটুক সবাই বুঝতে পারছো কিনা জলদি কমেন্টে জানাও। এইটুক সবার ক্লিয়ার কিনা বলো, এইটুক কি সবার ক্লিয়ার? তো একটু পরে তোমাদেরকে এলিয়েনের কাহিনী বলবো, ঠিক আছে? তোমাদেরকে এই যে গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝাবো একটা চমৎকার উদাহরণের মাধ্যমে, গল্পের মাধ্যমে তোমরা ফিল করতে পারবা, ঠিক আছে? বই যদি পড়ো তাহলে তোমাকে বইয়ের মতো মুখস্থ করতে হবে, ঠিক আছে? বইয়ের মধ্যে এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলার ফিজিক্যাল সিগনিফিকেন্স এতই অল্প করে দিছে, তুমি এটা পড়বা ঠিক, মুখস্থ করবে। আলটিমেটলি আমরাও মুখস্থ করছি তোমাদের সময়ে আমরাও মুখস্থ করছি, এন্ড আমরাও মুখস্থ করে পরীক্ষায় জাস্ট উগলাই দিছি, আর কিছু না। ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝি নাই। যখন ফিজিক্স নিয়ে লেজিট লেখাপড়া করছি, তোমার হায়ার স্টাডি যখন ফিজিক্স নিয়ে করছি, তখন আসলে এগুলার অ্যাকচুয়াল রহস্যটা বুঝতে পারছি, ঠিক আছে? তো আমি যেহেতু বুঝতে পারছি, আমিও ট্রাই করবো তোমাদেরকে সেই জিনিসগুলো বুঝাতে, ঠিক আছে? তো এখন আমরা দেখবো গ্রেডিয়েন্ট জিনিসটা আসলে কি, ঠিক আছে? তার জন্য আমাদেরকে একটু এলিয়েনের গল্প শুনতে হবে, ঠিক আছে? তো এলিয়েনের গল্প শুনলে তোমরা বুঝতে পারবা গ্রেডিয়েন্ট জিনিসটা কি। তো দেখো ন্যাপলা কয় ধরনের অপারেশন করতে পারে বাবা? তো তার আগে গ্রেডিয়েন্ট পড়ার আগে ন্যাপলার ক্ষেত্রগুলো একটু জেনে নি। ন্যাপলা কয় ধরনের অপারেশন করতে পারে? এই যে তোমাকে স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড বললাম আমি, ন্যাপলাকে প্রকাশ করে কিভাবে? এই যে এইভাবে ন্যাপলাকে প্রকাশ করে, এইভাবে তোমার সাধারণত ন্যাপলাকে প্রকাশ করে। এইভাবে ন্যাপলাকে কি করা হয়? এইভাবে ন্যাপলাকে প্রকাশ করা হয়। তো ন্যাপলা কত ধরনের অপারেশন করতে পারে? ন্যাপলা 3 ধরনের অপারেশন করতে পারে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ল, ঠিক আছে? সো মজার বিষয় হলো এই জিনিসগুলার ক্যালকুলেশন অলরেডি তোমাদেরকে শিখাই ফেলছি, ঠিক আছে? তোমরা যদি ভেক্টরের ক্রস গুণন পারো, কার্লের ক্যালকুলেশন করতে পারবা। তোমরা যদি ডট গুণন পারো, ডাইভারজেন্সের ক্যালকুলেশন করতে পারবা। তোমরা যদি এই জিনিসগুলো বুঝো, গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে? তাহলে ন্যাপলা কয় ধরনের জিনিসের উপর কাজ করে? 3 ধরনের জিনিসের উপর। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টে ন্যাপলা অ্যাকচুয়ালি কি করে, কিভাবে করে সেটা আমরা দেখবো। কি করে সেটা আমরা জাস্ট জেনে নিই, এগুলো বুঝার কিছু নাই, এমসিকিউর মতো। তো দেখো ন্যাপলা কি করে, ন্যাপলা গ্রেডিয়েন্টের উপর কাজ করে কি করে? স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করে। মানে মনে করো আছে একটা স্কেলার ফিল্ড, তো ন্যাপলা গ্রেডিয়েন্টের উপর কাজ করে ওই স্কেলার ফিল্ডকে কোথায় কনভার্ট করতেছে? ভেক্টর ফিল্ডকে কনভার্ট করতেছে। সোজা বাংলা ভাষায় যদি আমি বলি, একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কাজ করে, ভেক্টর রাশিতে রূপান্তরের কাজ করতেছে গ্রেডিয়েন্ট। ন্যাপলা গ্রেডিয়েন্টের উপর কাজ করে একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে দেয়। মানে একটা মানযুক্ত রাশিকে একটা মান এবং দিকযুক্ত রাশিতে কি করে? কনভার্ট করার কাজটা কে করে? ন্যাপলা গ্রেডিয়েন্টের সাহায্যে করে, ঠিক আছে? সো একটা স্কেলার ফিল্ডকে কোথায় কনভার্ট করতেছে? একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করতেছে। ওকে, ডাইভারজেন্সে কি করা হয়? ডাইভারজেন্সে ন্যাপলা উল্টা কাজটা করে, একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে কনভার্ট করে, ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্টে স্কেলার রাশি কনভার্ট হবে ভেক্টর রাশিতে, ডাইভারজেন্সে ভেক্টর রাশি কনভার্ট হবে স্কেলার রাশিতে। কথা ক্লিয়ার? এরপর কার্ল কি করে? একটা ভেক্টর রাশিকে আরো একটা ভেক্টর রাশিতে কি করে? কনভার্ট করে। তো কার্লের কাজ কি? এই যে যেহেতু ক্রস, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন যেমন একটা ভেক্টর হয়, ঠিক একইভাবে কার্ল কি করে? একটা ভেক্টর ফিল্ডকে আরেকটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করে। তাহলে আমরা ন্যাপলার কয় ধরনের অপারেশন দেখতে পাইলাম? আমরা ন্যাপলার 3 ধরনের অপারেশন দেখতে পেলাম। গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করতেছে, ডাইভারজেন্স একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করতেছে, এটা হচ্ছে কার্ল একটা ভেক্টর রাশিকে আরেকটা ভেক্টর রাশিতে কনভার্ট করতেছে।
সো ন্যাপলা এই 3 ধরনের অপারেশন করে থাকে। তো এগুলো হচ্ছে ইনিশিয়ালি আমরা জানলাম। এখন আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা স্টাডি করব। এগুলো নিয়ে যখন আমরা আলাদা আলাদা স্টাডি করব তখন আমরা জানবো এটা কিভাবে একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে। ডাইভারজেন্স নিয়ে যখন স্টাডি করব তখন জানবো এটা কিভাবে একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে কনভার্ট করে। এরপর আমরা যখন কার্ল নিয়ে আলোচনা করব তখন আমরা জানবো এটা কিভাবে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরে কনভার্ট করে। তো এইটুক জিনিস সবার ক্লিয়ার কিনা সবাই কমেন্টে জানাও। এইটুক কি সবাই বুঝতে পারছো? এইটুক সবার ক্লিয়ার কিনা বলো। এইটুক সবার ক্লিয়ার কিনা বলো। এইটুক কি সবার ক্লিয়ার? এইটুক সবার ক্লিয়ার? এইটুক সবার ক্লিয়ার কিনা বলো। সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। এইটুক কি সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, তো এখন আসো আমরা আমি একটা গল্প দিয়ে স্টার্ট করি। ওকে, তো মনে করো এলিয়েন। এলিয়েন বলতে ভিন গ্রহের প্রাণী আর কি। হ্যাঁ, এলিয়েন। তো এখন কথা হচ্ছে মনে করো মঙ্গল গ্রহ থেকে আসছে। এই এলিয়েনটা কোত্থেকে আসছে? মনে করো একটা এলিয়েন কোত্থেকে আসছে? মঙ্গল গ্রহ থেকে আসছে। ভাইয়া তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, মঙ্গল গ্রহে তাপমাত্রা পৃথিবীর তুলনায় বেশি নাকি কম? আমি একদম আস্তে আস্তে বুঝাবো, তোমরা জিনিসটা মজা করে ফিল করতে পারবা। ঠিক আছে, বলো মঙ্গল গ্রহে তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার চাইতে অনেক বেশি নাকি অনেক কম? বলো। একটা এলিয়েন মনে করো মঙ্গল গ্রহ থেকে আসছে। যখন একটা এলিয়েন মঙ্গল গ্রহ থেকে আসছে তখন ওই মঙ্গল গ্রহে থাকা এলিয়েনটা যখন পৃথিবীতে আসবে তখন বলো মঙ্গল গ্রহের তাপমাত্রা কম পৃথিবীতে কম? কে বলছে বাবা মঙ্গল গ্রহে কোনো অক্সিজেন নাই, কোনো গাছপালা নাই, মঙ্গল গ্রহের তাপমাত্রা অনেক বেশি। মঙ্গল গ্রহের তাপমাত্রা বেশি 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 বেশি। আচ্ছা একদম সূর্যের কাছাকাছি কোন একটা গ্রহ থেকে ধরি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তো সূর্যের কাছাকাছি একটা গ্রহ হচ্ছে মনে করো বুধ। মনে করো বুধ থেকে আসছে একদম সূর্যের কাছাকাছি। একদম মনে করো সূর্যের কাছাকাছি, একদম সূর্যের কাছাকাছি থেকে আসছে, তাহলে পৃথিবীর সাপেক্ষে মনে করো অনেক বেশি। তো মনে করো সে যখন পৃথিবীতে আসবে, মনে করো এই এলিয়েনটা কোথায় আসলো? এই এলিয়েনটা মনে করো পৃথিবীতে আসলো, পৃথিবীতে মনে করো আসলো। তো এই এলিয়েনটা যদি পৃথিবীতে আসে, ঠিক আছে, স্কেলার রাশিতে রূপান্তরিত হতে পারে কিনা? হ্যাঁ পারে, কিন্তু তোমার এইখানে ওই অপারেশনটা নাই আর কি। নরমাল কাজ গুণ বল গুণ সরণ সমান কাজ না, ওখানে তো দুইটা না। স্কেলার আসলে স্কেলারই, স্কেলার আর স্কেলারে কনভার্ট হবে, স্কেলার স্কেলারই, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দুইটা আলাদা ভেক্টর আরেকটা আলাদা ভেক্টরে কনভার্ট করতে পারে। ওকে, তো যেটা বললাম এলিয়েনটা যখন পৃথিবীতে আসবে তখন সে কি খুঁজবে বলতো? তখন সে আসলে খুঁজবে না পৃথিবীর কোথায় তাপমাত্রা অনেক বেশি, কারণ সে তো অলরেডি একটা বেশি তাপমাত্রার গ্রহ থেকে আসছে, তাই না? তুমি নরমালি কি করো? তুমি নরমালি যখন মনে করো বাংলাদেশ থেকে ইউএস যাবা, তোমার প্রথম প্রথম কি পাগল পাগল লাগবে, কারণ তুমি মোটামুটি একটা নাতিশীতোষ্ণ ওয়েদার থেকে তুমি যখন ঠান্ডা জায়গায় যাবা তখন তুমি আসলে কি খুঁজবা? তুমি খুঁজবা কোথায় তুমি যে পরিবেশে থেকে আসছিলা ওই পরিবেশটা আছে, এটা খুঁজবা। তো এলিয়েনটা এই যে বুধ গ্রহ থেকে আসছিল, এই বুধ গ্রহে তো তার অনেক টেম্পারেচার অ্যাডাপ্টেবিলিটি ছিল, তার মানে সে অনেক তাপমাত্রায় বসবাস করতে পারে। যখন সে পৃথিবীতে এসে দেখলো
বুধের তুলনায় পৃথিবীর টেম্পারেচার অনেক কম, তাহলে সে নিশ্চয়ই পৃথিবীতে আইসা প্রথমে কি কোন কাজটা করবে বলতো? প্রথমে সে পৃথিবীতে আইসা সে কি করবে, যে পৃথিবীর কোন জায়গাতে গেলে সে সবচাইতে বেশি তাপমাত্রা পাবে ওই জায়গাটা ফিগার আউট করবে না? বলো, ওই জায়গাটা ফিগার আউট করবে কিনা, মানে তাপমাত্রা বৃদ্ধির রেটটা কোথায় বেশি সেই জিনিসটাই তো ফিগার আউট করবে, তাই না? তো এই এলিয়েনটা প্রথমত যেটা করবে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির হারটা কোথায় সবচাইতে বেশি সেটা ফিগার আউট করবে, ঠিক আছে? ওকে, সো সে ওইটাই করবে। তো এখন বলো, এখন এলিয়েন এলিয়েন পৃথিবীতে চলে আসলো, এলিয়েন পৃথিবীতে আসার পরে সে তো দিশেহারা হয়ে গেছে। সে কি করলো, খোঁজা স্টার্ট করলো বাংলাদেশে এমন কোন, মানে বাংলাদেশে না সরি পৃথিবীতে এমন কোন ফর্মুলা আছে কিনা যেই ফর্মুলা দিয়ে সে একটা তাপমাত্রা নামক জিনিসটার বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জায়গায় সেটা ফিগার আউট করতে পারবে। এলিয়েনটা এসে ওই কাহিনীটা করা স্টার্ট করলো, কারণ তার গরম দরকার, অনেক গরম দরকার, তার অনেক উষ্ণতা দরকার। তো সে কি করবে, সে পৃথিবীতে নাইমা, সে পৃথিবীতে ল্যান্ড করে প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির হার কোন জায়গাতে গেলে সবচাইতে বেশি পাবে সেটা ফিগার আউট করা স্টার্ট করবে, ঠিক আছে? তো এলিয়েনের প্রথম কাজ কি, তাপমাত্রা বৃদ্ধির হার কোথায় সবচাইতে বেশি সেটা ফিগার আউট করা। এবার তোমরা বলো, তাপমাত্রা একটা কোন রাশি? তাপমাত্রা একটা কোন রাশি? স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তাপমাত্রা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এলিয়েনটা পৃথিবীতে আসার পর, এই যে আরেকজন বলছে চুলাতে, দুষ্ট ছেলে। দেখো তো এলিয়েনটা কি করবে, পৃথিবীতে আইসা তাপমাত্রা বৃদ্ধির হার কোথায় বেশি সেটা সে ভাববে, সে চিন্তা করতেছে, সে পৃথিবীতে মানুষজনের সাথে কথা বলতেছে, বিজ্ঞানীদের সাথে কথা বলতেছে, সে চিন্তা করতেছে যে কোথায় গেলে আমি কোথায় গেলে সবচেয়ে বেশি তাপমাত্রা পাবো, কোথায় গেলে সবচেয়ে বেশি তাপমাত্রা পাবো। তো নিউটন বলতেছে ডোন্ট ওয়ারি, আমি এমন একটা জিনিস আবিষ্কার করছি যেটা দিয়ে তুমি একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার কোনখানে গেলে পাবা সেটা বাইর করতে পারবা, ঠিক আছে? তো সেই জিনিসটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই এলিয়েনটা যে অপারেটরটার সাহায্যে একটা রাশির, আরো স্পেসিফিক করে বললে একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার কোথায় সেটা ফিগার আউট করতে পারবে, সেই অপারেটরটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট এই এলিয়েনকে হেল্প করবে তাপমাত্রা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জায়গায়, মানে একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার কোন জায়গায় সেটা ফিগার আউট করতে। তার মানে গ্রেডিয়েন্টের পিছনে ফিজিক্সটা আমি বুঝতে পারলাম। তাহলে গ্রেডিয়েন্টের পিছনে ফিজিক্সটা কি? গ্রেডিয়েন্টের পেছনে ফিজিক্সটা হচ্ছে, গ্রেডিয়েন্ট যেটা করে সেটা হলো একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার কোথায় সেটা ফিগার আউট করে দেয়। তো এখন কথা হলো, তোমাকে যদি আমি এই গল্প না বলতাম, আমি যদি চিরাচরিত নিয়মে পড়াইতাম, তোমরাও বইটা খুলে ঠিক একইভাবে পড়তা, ভেক্টর অপারেটর ডেল এর সাথে কোন একটা ফাংশনের ডট গুণকে গ্রেডিয়েন্ট বলে, গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশি সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে, কিন্তু আগাটু মাথা গোড়াটু আগা কিছুই জানতা না, তার পিছনে এত সুন্দর সুন্দর কতগুলা কাহিনী আছে। তো কাহিনীগুলা যখন তোমাদেরকে বললাম তখন তোমরা আসলেই ফিগার আউট করতে পারতেছো যে আসলে একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার কেন দরকার, সেটা কিভাবে হয়। এই যে আরেকজন উৎসুক জনতার মধ্যে এলিয়েনের বিয়ে নিয়ে ঘুম নাই, বাইরে ভাই দেশে আসো, দেশে পৃথিবী পৃষ্ঠে আসো, পৃথিবী পৃষ্ঠে অনেকের বিয়ে হচ্ছে না, তুমি আসো এলিয়েনের বিয়ে নিয়ে, এটা যন্ত্রণা, কই যাবো বলো। তাহলে এই এলিয়েনকে তাপমাত্রা বৃদ্ধির হার কোথায় বেশি এটা ফিগার আউট করতে হেল্প করবে কে? গ্রেডিয়েন্ট হেল্প করবে। কে হেল্প করবে? গ্রেডিয়েন্ট হেল্প করবে। গ্রেডিয়েন্ট দিয়ে কি করা যায়? বের করা যায়।
কি দিয়ে বের করা যায়? গ্রেডিয়েন্ট দিয়ে বের করা যায়, ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্ট কি কাজ করে? একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার বের করতে হেল্প করে। লিখে ফেলো। গ্রেডিয়েন্ট মূলত একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার, যেমন তাপমাত্রা একটা স্কেলার রাশি, বৃদ্ধির হার কি করে? নির্দেশ করে। গ্রেডিয়েন্ট মূলত একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। সবার ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝলাম? সবাই বুঝলাম কিনা একটু বলো। সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, একটু কমেন্টে জানাও। সবার কি ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছো? একটু তোমরা কমেন্টে জানাই ফেলো জিনিসটা, ওকে? সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। অনেকে আবার তাদের এক্স এর সাথে এলিয়েনের বিয়ে দিয়ে দিচ্ছে। বাপরে বাপ, কি এক অবস্থা! একটু একটু পোলা পাইনি। ক্লিয়ার না? ওকে। তো মনে করো, তো এই যে আমরা তাপমাত্রা নিয়ে কথা বলতেছিলাম, এখন তোমরা লিখো, এখন তোমরা বুঝবা। মনে করো তাপমাত্রা, এইটা একটা ফাংশনটা দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড এক্স, এটা একটা স্কেলার। এটা কি? এটা হচ্ছে একটা স্কেলার, ঠিক আছে? তো এই রাশিটা দিয়ে কি করা যায়? যা দিয়ে অবস্থান ভেদে তাপমাত্রা কত তা জানা যায়। যেমন এলিয়েনের অবস্থানে, মনে করো এলিয়েনটার অবস্থান হচ্ছে 3, 4, 5। এলিয়েনটা মনে করো যে কোনো তিনটা বিন্দু, ওই যে মনে করো পৃথিবী পৃষ্ঠের যে বিন্দুতে আছে, মনে করো এলিয়েনটা পৃথিবী পৃষ্ঠে এরকম একটা অক্ষের মধ্যে দাঁড়াইছে। তো তার এক্স অক্ষ বরাবর হচ্ছে 3, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4, জেড অক্ষ বরাবর হচ্ছে 5 মনে করো। তো এই যে এক্স, এটা হচ্ছে তাপমাত্রার ফাংশন, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এই তাপমাত্রার ফাংশনটা কোথায় দেওয়া থাকবে? এই তাপমাত্রার ফাংশনটা আসলে প্রশ্নে দেওয়া থাকবে। এই তাপমাত্রার ফাংশন আজকে তোমাদেরকে শুধুই গ্রেডিয়েন্ট পড়াবো, ডাইভারজেন্স এন্ড কার্ল আমি নেক্সট ক্লাসে পড়াবো। একটা পড়াবো, এটা ভালো করে বুঝো। নেক্সট দুইটা আসলে সোজা, কার্ল একদম সোজা, কার্ল মানে ঘূর্ণন প্রবণতা বোঝাই, আর ক্যালকুলেশনটা ম্যাট্রিক্সের ওই যে নির্ণায়কের মতো, নির্ণায়ক বের করার মতো, অলরেডি তোমরা জানো, সেটা নিয়ে এত বেশি প্যারা নাই। ওকে, তো দেখো তাপমাত্রা একটা ফাংশন, এটা এলিয়েনটা পৃথিবী পৃষ্ঠের এই বিন্দুতে এসে দাঁড়াইছে, এই বিন্দু স্থানাঙ্ক কত? এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 4, জেড অক্ষ বরাবর 5। তো এই 3, 4, 5 মানে এক্স ওয়াই জেড এর মান যদি আমি এখানে বসাই, তাহলে এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 4, জেড এর জায়গায় 5 যদি বসাই, তাহলে কত? 6 ডিগ্রি। তার মানে এলিয়েনটা যে জায়গাতে আছে সেই জায়গার তাপমাত্রাটা হচ্ছে কত? মনে করো 6 ডিগ্রি। 6 ডিগ্রি। এলিয়েনটা যে জায়গায় আছে ওই জায়গায় তাপমাত্রাটা হচ্ছে মনে করো 6 ডিগ্রি। তো এখন যেহেতু গরম গ্রহের এলিয়েনের জন্য উচ্চ তাপমাত্রার জায়গা দরকার, এখন যেহেতু গরম গ্রহের এলিয়েনের জন্য কি দরকার? ওই যে তোমাদেরকে এই কাহিনী আগেই বলে ফেলছি আমি, গ্রেডিয়েন্ট অলরেডি পড়াই ফেলছি, এখন তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেহেতু গরম গ্রহের এলিয়েনের জন্য উচ্চ তাপমাত্রার জায়গা দরকার, তাহলে সে কিভাবে পৃথিবীতে সর্বাধিক তাপমাত্রা কোনটিকে তা যাচাই করবে? তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে। অ্যান্সার হচ্ছে কিসের মাধ্যমে? গ্রেডিয়েন্টের মাধ্যমে। এখন তোমাদেরকে আমি দেখাবো যে গ্রেডিয়েন্টের মাধ্যমে কিভাবে সর্বাধিক তাপমাত্রা কোন দিকে সেটা বোঝা যায়। তো এখন আসো, তো
এখন মনে করো এই যে এটা মনে করো 3 4 5 অবস্থানে ছিল, এটাই হচ্ছে সেই এলিয়েন, এটাই হচ্ছে সেই এলিয়েন তো আসছিল। তো দেখো গ্রেডিয়েন্ট কিসের মাধ্যমে বের করতে পারবে? গ্রেডিয়েন্টের মাধ্যমে বের করতে পারবে, কারণ গ্রেডিয়েন্ট হলো এমন একটা অপারেটর যেটা কোনো স্কেলার ফাংশনের সর্বোচ্চ বৃদ্ধির হার কোন দিকে তা বলে দিতে পারে। তো এটা তোমাদেরকে এই যে একটু আগে এখানে আমি বললাম আর কি, গ্রেডিয়েন্ট মূলত এমন একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। তো এখানে তাই বলতেছে গ্রেডিয়েন্ট মূলত একটা স্কেলার ফাংশনের সর্বোচ্চ বৃদ্ধির হার কোন দিকে তা বলে দিতে পারে। সো বেসিক্যালি আমাদের কি করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট বের করার নিয়মটা দেখো, এটা দেখিও না, এই যে কার গ্রেডিয়েন্ট বের করতেছি আমরা এখন, তাপমাত্রার, গ্রেড টি। তো হোয়াট ইজ গ্রেড টি? এই যে এটার মানে কি, গ্রেডিয়েন্ট, তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করতে আমি কি লিখবো, গ্রেড টি। গ্রেড টি মানে কি জানো? এই তাপমাত্রার গ্রেডিয়েন্টটা কত, মানে এই তাপমাত্রার সর্বোচ্চ বৃদ্ধির হারটা কত। গ্রেড টি মানে হলো তাপমাত্রার বৃদ্ধির হারটা সর্বোচ্চ কত, ঠিক আছে ওইটা। তো দেখো আমাদের কি করা লাগবে, এই যে ভেক্টর অপারেটর ডেল এর সাথে এই টি এর ডট গুণন করা লাগবে। তো তোমরা বইতে এতক্ষণ যা পড়ালাম তোমরা বইতে এগুলো কিছুই পাবা না, তুমি জাস্ট পাবা ভেক্টর অপারেটর ডেল এর সাথে যে কোনো স্কেলার রাশির ডট গুণনকে গ্রেডিয়েন্ট বলে, ঠিক আছে। তোমরা বইতে জাস্ট এটুক পাবা, ভেক্টর অপারেটর ডেল এর সাথে যে কোনো স্কেলার ফাংশনের ডট গুণনকে গ্রেডিয়েন্ট বলে। আসলে তো শুধু ডট গুণনটাই গ্রেডিয়েন্ট না, তার পিছনে আছে এই এত এত কাহিনী, ঠিক আছে। তো তোমাদেরকে কাহিনীটা বললাম, কাহিনীটা বুঝতে পারলে এখন এই ক্যালকুলেশনটা আমি প্রসিড করব। কাহিনীটা বুঝতে পারছি বাবা? সবাই কাহিনীটা বুঝতে পারছে কিনা একটু বলো। কাহিনীটা সবাই বুঝতে পারছো? কাহিনীটা সবার ক্লিয়ার? সবাই কি কাহিনীটা বুঝছো? সবাই যদি কাহিনীটা বুঝে যাও তাহলে আমি পরের জিনিসগুলো এখন তোমাদেরকে পড়াবো বা বুঝাবো। সবাই কি কাহিনীটা বুঝতে পারছি ভাইয়া? কাহিনীটা সবার ক্লিয়ার? সবার কি কাহিনীটা ক্লিয়ার? কাহিনীটা আমরা সবাই বুঝছি? বলো তো আমরা সবাই কাহিনীটা বুঝতে পারলাম কিনা, বলো। আমরা সবাই কি কাহিনীটা বুঝতে পারছি? সবার কাহিনীটা ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার হলে আমরা সামনের দিকে পর্যায়ক্রমে আগাবো। ওকে, অল রাইট, ক্লিয়ার, ওকে, গ্রেট, গুড, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। ওকে, তো গ্রেডিয়েন্ট আমরা কিভাবে হিসাব করব তাহলে? তো ম্যাথমেটিক্যালি এই যে নেপলার সাথে ওই স্কেলার রাশিটা এখানে তাপমাত্রা, তো এই তাপমাত্রার ফাংশনের ডট গুণনকে কি বলে, গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা, তো এখন আসো এই যে ডেল এর মান কত, এই যে ডেল এর মানটা এখন লিখতেছি। হ্যাঁ দেখো ক্যালকুলেশনটা দেখো, ডেল এর মানটা কত, এই যে মনে করো ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, মনে আছে এটা পড়াইছিলাম। আর তাপমাত্রার ফাংশনটা কত মনে আছে, এই যে এখানে দেওয়া ছিল কিন্তু, এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড এক্স। তো দেখো এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড এক্স। ওকে, তো এখন তোমরা যেটা করবা, ঠিক আছে, আরেকবার বলেন ভাইয়া। গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশনের সর্বাধিক বৃদ্ধির হারটা নির্দেশ করে। আর গ্রেড টি মানে হলো আমরা তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করতেছি। তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করা যে কথা, তাপমাত্রার সর্বোচ্চ বৃদ্ধির হার বের করাটা একই কথা, তাই করতেছি। তো এটা কিভাবে করে, ক্যালকুলেশনটা কিভাবে করে, ভেক্টর যে অপারেটর নিয়েছিলাম নেপলা বা ডেল, ওই নেপলা বা ডেলের সাথে ওই তাপমাত্রার ডট গুণনকে কি বলে, গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা, এখন আসো তো আমরা ডেলের মানটা, এই যে ডেলের এই সর্বজনীন মান একদম শুরুতে পড়ছিলাম আজকে, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে বসালাম। আর ওই তাপমাত্রা যে ফাংশনটা যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, ওটা বসালাম, ঠিক আছে। প্রথমত আমি ডেলের মানটা বসালাম, সার্বজনীন মান, এটা কোশ্চেনে দেওয়া থাকবে না, এটা আমার নিজের শিখে রাখতে হবে। আর এই তাপমাত্রার মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে ওটা বসাবো। ওকে, অল রাইট। এখন আসো, এখন আমরা এখানে দেখো কিছু ক্যালকুলেশন মাথাতে করে ফেলতে পারি। দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এটার সাপেক্ষে এইটাকে ক্যালকুলেট করতে হবে যোগ, এটার সাপেক্ষে আবার এটাকে ক্যালকুলেট করতে হবে যোগ, এটার সাপেক্ষে আবার এটাকে ক্যালকুলেট করতে হবে। এবার ভাইয়া একটু তোমরা বলো, ডেল ডেল এক্স এর সাপেক্ষে যখন আমি এই তিনটাকে ক্যালকুলেট করব, বলো তো ভাইয়া এই দুইটা জিনিস বাদ যাবে কিনা? বাদ যাবে,
কারণ এখানে x যুক্ত কোনো টার্ম নাই, আছে কি না? আছে তো, zx আছে না? zx আছে, zx আছে। আচ্ছা আমি তাহলে ভেঙে ভেঙে করাই, ঠিক আছে, ভেঙে ভেঙে করাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেঙে ভেঙে করাই। ওকে দেখো, তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, দেখো এই যে ডেল ডেল এক্স অফ, এই যে আমি আইটা পরে লিখবো, আগে এই টার্মটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস zx, এই যে আই, এই যে এখানের মধ্যে একটা আই, যোগ ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস zx, এই যে জে, এই যে জে, প্লাস যে ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস zx ইন্টু কে। ঠিক আছে, করলাম। তো এই ক্যালকুলেশনটা আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এবার তোমরা একটু দেখো, প্রথমত ভাইয়া ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x, এই যে 2x প্লাস ডেল ডেল এক্স অফ 3y কত, ডেল ডেল এক্স অফ 3y এর মান কত, এই যে ডেল ডেল এক্স অফ 3y এর মান কত, 0, তার মানে কত প্লাস 0, মাইনাস ডেল ডেল এক্স অফ zx এর মান কত, শুধু z মাইনাস z, ব্র্যাকেট শেষ। মানে আমাদের এই ক্যালকুলেশনটা শেষ করে আমি এই রেজাল্টটা পাইলাম 2x প্লাস 0 মাইনাস z ইন্টু i, এই যে ইন্টু i। বুঝছো? এটা বুঝছো কিনা বলো? এটা বুঝতে পারছো? এই অপারেশনটা বুঝতে পারছো? এই যে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার 2x প্লাস ডেল ডেল এক্স অফ 3y 0 মাইনাস ডেল ডেল এক্স অফ zx শুধু z ইন্টু i, এই যে ইন্টু i করলাম। এটা বুঝতে তো বাকিগুলো তো ইজি। এবার আসো, এবার এই যে প্লাস, এই যে প্লাস, এবার আসো ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার কত 0, ডেল ডেল ওয়াই অফ 3y প্লাস শুধু 3, ডেল ডেল ওয়াই অফ zx কত 0 আন্ডা মাইনাস 0 ইন্টু কত জে, এই যে জে। ঠিক আছে, এরপর আবার প্লাস। এবার আসো, তাহলে আমাদের এই অপারেশনটাও শেষ। এখন আমরা করব এই অপারেশনটা, দেখো ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার 0, ডেল ডেল জেড অফ 3y 0 মাইনাস ডেল ডেল জেড অফ zx, তার মানে কি শুধু x ইন্টু কি, ইন্টু কে, ইন্টু কি কে। ওকে, বলছে 2x কেন ভাই, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার মানে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 2x টু দি পাওয়ার 1 মানে শুধু 2x। এই ddx অফ এক্স স্কোয়ার মানে 2x, এটা কতবার করাইছি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এখানে আর কি অবশিষ্ট থাকে, আমি যদি 1 লাইনে করি তাহলে কি থাকে 2x মাইনাস z ইন্টু i প্লাস 3j, ঠিক আছে, প্লাস xk। ঠিক আছে, তো দেখো এখন মজার একটা জিনিস আসলো। তো এই জিনিসটা আসলো, মনে করো ক্যালকুলেশন করে কি আসলো, এই জিনিসটা আসলো। টি এর মানটা কই পাইছেন, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, টি এর মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, টি এর মানটা নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো চিন্তা নেই, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে কি পাইলাম, এই যে এটা পাইলাম, এই যে এই জিনিসটা পাইলাম, যে জিনিসটা লিখছি এটা পাইলাম আর কি। হ্যাঁ, এটা পাইলাম। আচ্ছা এখানে কিন্তু মাইনাস, এই যে এখানে কিন্তু মাইনাস, তো এটা মাইনাস হবে, মাইনাস, এটা কিন্তু কি হবে মাইনাস হবে। তার মানে এই যে এই জিনিসটা আসে 2x মাইনাস z ইন্টু i 3j প্লাস মাইনাস xk আর কি। মানে এটা এভাবে লিখতে পারো। তাহলে তোমার গ্রেডিয়েন্টের মান কত আসছে, গ্রেডিয়েন্টের মান আসছে এইটা, মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে। এখন তোমরা বলো এই টিটা কি ছিল, একটা স্কেলার রাশি ছিল না, একটা স্কেলার রাশি ছিল না। এখানে দেখো গ্রেডিয়েন্ট করার পরে কি আসছে, i j k আসছে। তার মানে ছিল একটা স্কেলার রাশি, যখন আমি গ্রেডিয়েন্ট করলাম কনভার্ট হলো একটা ভেক্টর রাশিতে। একটু আগে যেটা পড়াইছিলাম এটা প্রমাণ পাইছো, যে ন্যাপলা কি করে, ন্যাপলা গ্রেডিয়েন্টের সাহায্যে একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে। এন্ড এই যে একটু আগে তোমাদেরকে যেটা পড়াইছিলাম, এই যে ন্যাপলা গ্রেডিয়েন্টের সাহায্যে একটা স্কেলার ফিল্ডকে একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করে। প্রমাণটা পাইছো তোমরা, প্রমাণটা পাইছো? হোপফুলি তোমরা প্রমাণটা পেয়ে গেছো, হোপফুলি তোমরা প্রমাণটা পেয়ে গেছো। এন্ড এই জিনিসটার সাহায্যে এলিয়েনটা
তাপমাত্রা বৃদ্ধির হার কোথায় বেশি সেটা সে কি করতে পারবে, মেজার করতে পারবে। ঠিক আছে, তো এই যে দেখো, তো এখন আমরা যদি দেখো, এখন আমরা কি করি, এই যে এলিয়েন্টের অবস্থান কোথায় ছিল, 3 4 5 অবস্থানে ছিল। এলিয়েন্টের অবস্থান ছিল কোথায়, 3 4 5 অবস্থানে। সো আমরা যদি এখন এই যে এই রাশিটাকে 3 এই জিনিসের যদি আমি 3 4 5 বসাই, তার মানে কি, আমি যদি x এর মান 3 বসাই, y এর মান যদি 4 বসাই, z এর মান যদি 5 বসাই, এটা হচ্ছে z এর মান, তাহলে কি ইকুয়েশন আসে দেখো, এই যে এখানে গ্রেড টি কত আসে দেখো, তাহলে 2 ইনটু x এর মান কত বসাবো, 3 বসাবো, কারণ এলিয়েন্টের অবস্থান মনে করো এটা দেওয়া থাকবে, এলিয়েন্টের অবস্থান এটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো 2 ইনটু 3 মাইনাস z এর মান কত 5, এই যে 5 ইনটু i প্লাস এই যে 3j, তো 3j তো 3j ফিক্স থাকবে, মাইনাস x এর মান কত 3, তার মানে মাইনাস 3k। ওকে, তো এখন দেখো তাহলে সুতরাং গ্রেড টি এর মান কত আসলো, 3 দুগুণে 6 6 দিয়ে 5 গেলে 1, মানে i প্লাস 3j মাইনাস 3k। সো এলিয়েন্টটা যদি এই স্থানাঙ্কের মধ্যে যায়, এলিয়েন্টটা যদি এই স্থানাঙ্ক ব্যবস্থাতে যায়, এটা 3 নম্বরে বা 4 নম্বরে থাকবে। এলিয়েন্টটা যদি এই স্থানাঙ্ক ব্যবস্থাতে যায় তাহলে সে সর্বাধিক তাপমাত্রা পাবে। তো এইভাবে একটা এলিয়েন গ্রেডিয়েন্টের সাহায্যে তার প্রয়োজন অনুযায়ী একটা স্কেলার ফাংশনের সর্বোচ্চ বৃদ্ধির জায়গায় যাইতে পারে। ঠিক আছে, তো এই হলো কথা। তার মানে কি, এই যে এখানে হচ্ছে, এখানে আমি মনে মনে যদি 1 ও চিন্তা করি, তাহলে এলিয়েনটা কোন অবস্থানে যাবে, এই যে 1 3 আর -3। সো এলিয়েনটা যদি এই যে 1 3 -3 অবস্থানের দিকে যায়, তবে তাপমাত্রা বৃদ্ধির সর্বাধিক হারের দিকে যাওয়া হবে। এলিয়েনটা যদি 1, এই যে এই স্থানাঙ্কগুলো 1 3 -3 স্থানাঙ্কের দিকে যায়, তাহলে এই স্থানাঙ্কে গেলেই সে কি পাবে, তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ হারের দিকে যাইতে পারবে। ঠিক আছে, সো এলিয়েন্টে গ্রেডিয়েন্ট ইউজ করলো, গ্রেডিয়েন্ট ইউজ করলে দেখলো কোন স্থানাঙ্কের মধ্যে, মানে কোন কাঠামোর মধ্যে সে ছিল, কোথায় 3 4 5 কাঠামোতে মনে করো সে পৃথিবীতে ল্যান্ড করছে। এলিয়েনটা মনে করো 3 4 5 এই জায়গাতে পৃথিবীতে ল্যান্ড করছে, এরপরে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করছে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করে দেখছে আসলে সে যদি 1 3 -3 অবস্থাতে যায় তাহলে সে তাপমাত্রা বৃদ্ধি সর্বোচ্চ হারের দিকে যাইতে পারবে। তো এটাই হলো গ্রেডিয়েন্টের ফিজিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স। গ্রেডিয়েন্টের পেছনে ফিজিক্সটা কি বলে সেটা আগে বোঝালাম, এরপর ম্যাথটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা বোঝালাম। ঠিক আছে, এইভাবে তুমি যদি ফিজিক্স পড়ো তাহলে ভাইয়া তোমার প্রত্যেকটা বেসিক ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে যতগুলো চ্যাপ্টার পড়াবো তোমাদেরকে এইভাবেই প্রত্যেকটা জিনিসে, যেহেতু তোমাদের বইগুলাও স্বয়ংসম্পূর্ণ না, তোমাদের বইগুলোতেও অনেক ল্যাকিংস আছে, তোমাদের বইগুলোতে সরাসরি পদার্থবিজ্ঞানের ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একটা পার্টিকুলার কনসেপ্টের পেছনে ফিজিক্স কি বলে সেইটা আসলে ওইভাবে তোমরা নিজেরা পড়ে বুঝবা না, অনেক উচ্চ মার্গীয় লেভেলের মাথা থাকতে হবে। সো ওই উচ্চ মার্গীয় লেভেলের মাথা বানানোর দায়িত্বটা আমার। ঠিক আছে, -3i কেন হবে, এই যে 3 দুগুণে 6, 6 থেকে 5 গেলে তো 1। সবার ক্লিয়ার, ক্লিয়ার সবার, এই যে এখানে আছে 1 3 -3 1 3 -3 -3 হবে না, -3i কেন হবে তাহেরা, -3i কেন হবে, আবার বলে -i হবে। ভাই 3 দুগুণে 6, এই যে 3 দুগুণে 6, 6 থেকে 5 গেলে 1, 1i, এই যে 1i, -3i কেন হবে শুধু শুধু বলো তো, এই যে এখানেই তো দেখতে পাচ্ছ 1i 3j -3k, তো 1 3 -3 শুধু শুধু কেন -3i হবে। ক্লিয়ার সবার, ক্লিয়ার, অলরাইট। সো আজকের ক্লাসে আমরা খুব মজার মজার কিছু জিনিস দিয়ে, কঠিন কনসেপ্ট ছিল বাট হোপফুলি এখন তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। তো সবাই সুন্দর করে হোমওয়ার্কটাও সাবমিট করে ফেলবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অবশ্যই অবশ্যই ক্লাস শেষে জানাই দিবা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তো সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।